নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। সম্প্রতি আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে আরজিকর মেডিকেল কলেজে তরুণ চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় যে গ্রেপ্তার করা হয়েছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে, তারা দুজনই নিম্ন আদালতে বেল পেয়ে গেছেন। বেল পাওয়ার কারণ হচ্ছে যে সিবিআই চার্জশিট দিয়েছিল আরজিকর মামলায় নিম্ন আদালতে, তাতে একটা অপশন ওখানে ছিল যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা, এবং সেই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা 90 দিনের মধ্যে এই দুজনের নামে, মানে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কিন্তু 90 দিনের মাথায় সিবিআই আদালতে গিয়ে দাঁড়িয়ে বলল যে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছে না। তো যথারীতি যেহেতু 90 দিনের মধ্যে ওনাদের চার্জশিট দিতে না পারার জন্য ওনারা আদালতে বেল পেয়ে গেছেন। এটা ন্যাচারাল জাস্টিস বা আইনের পদক্ষেপ হিসাবে, এতে কোনো ভুল নেই। আইন অনুযায়ী এটা পাওয়ারই কথা। তো কেন দিতে পারলো না সিবিআই চার্জশিট? অনেকে বলছেন যে মোদিজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিংস রয়েছে, তার জন্য সিবিআই উনাকে বাঁচিয়ে দিয়েছেন, বা এই কারণে সিবিআইকে বলা হয়েছিল যাতে চার্জশিট না দেওয়া হয়, যাতে ওনারা বেল পেয়ে যান। তো এই ধরনের ঘটনা অনেকে বলছেন, নানা জায়গা থেকে এর সমালোচনা, সিবিআই বিরুদ্ধে সমালোচনাও হচ্ছে। তো আসল ঘটনাটা যদি আমরা দেখি, তাতে দেখবো যে এইগুলো কি সেটিংস আছে না আছে এগুলো আমাদের কারোরই জানা নেই, সেগুলো তো ভেতরের কথা। কিন্তু সিবিআই কেন বারবার দেখা যাচ্ছে যে ব্যর্থ হচ্ছে? রাজ্যের আপনি যদি দেখেন যে সারদা মামলা থেকে, নারদা মামলা থেকে, একের পর এক যে কোনো মামলা দেখবেন, কোনোটাতে কিন্তু একদম স্যাটিসফাইড আপনি কোনো ইনকোয়ারিতে কিন্তু সিবিআই বিরুদ্ধে, মানে সিবিআই ইনকোয়ারিতে স্যাটিসফাইড এটা কোনো মামলাতেই বলা যাবে না। ম্যাক্সিমাম মামলাতে কিন্তু ফেল হয়, কোনোতে চার্জশিট দিতে পারেনি, কোনোটা ট্রায়াল শুরু করতে পারেনি। ম্যাক্সিমাম মামলাতে যারা যাদের গ্রেপ্তার করা হয়েছিল প্রায় অধিকাংশ তারা বেলও পেয়ে যাচ্ছেন, আর একবার যাদের বেল হয়ে যাচ্ছে তাদের আর ট্রায়াল শুরুও হচ্ছে না। তো এক্সাম্পল যদি বলতে চান, মদন মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারা দোষী কি নির্দোষ সেটা আমাদের জানা নেই, কিন্তু একবার বেল পেয়ে গেছিল, সেই মামলা কিন্তু আর শুরু হয়নি, কোথায় চলে গেল কেউ জানে না। তো এই যদি হয়, তো এটা অনেকে বলছেন যে সেটিংস, তো আমার মনে হচ্ছে সেটিংসের থেকে বড় কথা হচ্ছে এটা পরিষ্কার সিবিআই একদম যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। প্রথমত হচ্ছে, আগে যেটা হতো, আজ থেকে 20 বছর 25 বছর আগে যখন সিবিআই কোনো ইনকোয়ারি করতো, কি হতো, প্রথমে ওরা যে কেসে ইনকোয়ারি করছে তার বিরুদ্ধে নানা ধরনের তথ্য প্রমাণ সংগ্রহ করত। শেষে যখন দেখতো যে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করা যাবে তখন অ্যারেস্ট করতো, ফলে ওর এগেনস্টে অনেক কিছু প্রমাণ থাকতো, ফলে আদালতে ওরা পেশ করতে পারতো, চার্জশিট নির্দিষ্ট সময় দিতে পারতো, ফলে তার বেলও আটকে যেত এবং তাদের শাস্তিও হতো। এটা প্রচলিত রেওয়াজ, এবং এইটাই অধিকাংশ পুলিশ বা ইনকোয়ারি এজেন্সি এইভাবেই করে এবং করা উচিত, এটাই স্ট্যান্ডার্ড প্রসিডিওর। কিন্তু এই কিছু বছর থেকে দেখা যাচ্ছে সিবিআই নিজেদের পিঠ বাঁচানোর জন্য প্রথমে কোনো ইনকোয়ারি বা যখন সিবিআই পাচ্ছে বা তদন্তভার যখন নিচ্ছে, তখন দেখে নিচ্ছে যে মিডিয়াতে যদি কারুর নামে একটা বিশাল প্রচার চলছে যে এই খুনি এই খুনি এই দুর্নীতিগ্রস্ত, বা একটা সোশ্যাল মিডিয়াতে চলছে কারোর বিরুদ্ধে ক্যাম্পেন, প্রথমে তাকে অ্যারেস্ট করে নিচ্ছে। তো তখন স্বাভাবিক ব্যাপার, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়া থেকে প্রচার করা হচ্ছে, এই দেখুন সিবিআই কত ভালো কাজ করছে, আমরা যাকেই সন্দেহ করেছিলাম তাকেই কিন্তু সিবিআই অ্যারেস্ট করে নিয়েছে। তো এটা হচ্ছে সিবিআইয়ের একটা পিঠ বাঁচানো, সিবিআই সাবাসি পেয়ে যাচ্ছে। তারপরে কি করছে সিবিআই, উনার বিরুদ্ধে এবার তদন্ত যত এগোচ্ছে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে। যেখানে তথ্য প্রমাণ অধিকাংশ ক্ষেত্রে সিবিআই পাচ্ছে না, সেখানে ফেল হয়ে যাচ্ছে। যেমন এই অভিজিৎ মণ্ডল বা সন্দীপ ঘোষের ক্ষেত্রেও সিবিআই প্রথমে গ্রেপ্তার করে নিয়েছে, তথ্য প্রমাণ প্রথম থেকেই বোঝা যাচ্ছিল যে সিবিআইয়ের কাছে তেমন নেই। ওরা কোর্টে গিয়ে নানা ধরনের বক্তব্য পেশ করছিলেন, ফরেন্সিক ল্যাবের কাহিনী, কল ডিটেলসের কাহিনী, অনেক ধরনের কথা বলতেন, কিন্তু বোঝা যাচ্ছিল যে ইনাদের বিরুদ্ধে তেমন কোনো কিন্তু তথ্য প্রমাণ মানে পাননি, সংগ্রহ করতে পারেননি, কিন্তু গ্রেপ্তার করে নিয়েছে। এবার গ্রেপ্তার করার পরেও সিবিআই নিশ্চয়ই চেষ্টা করেছে তথ্য প্রমাণ সংগ্রহ করার, যে কিভাবে কিভাবে সংগ্রহ করা যায়, এনাদেরকে জেলে রাখা যায় বা শাস্তি দেওয়া যায়। তো দেখা গেছে তথ্য প্রমাণ ওনারা সংগ্রহ করতে পারেনি, ফলে চার্জশিটও দিতে পারেনি। তো তার ফলস্বরূপ যথারীতি ওনারা কিন্তু বেল পেয়ে গেছেন, এই সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল। কেউ কেউ বলছেন যেটা সেটিংস, তো আমার মনে হয় সেটিংসের থেকে বড় কথা হচ্ছে সিবিআইয়ের মধ্যে, আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে সিবিআইয়ের কিন্তু রিফর্মস দরকার। সিবিআই যেভাবে চলছে বা সিবিআইয়ের যে স্ট্রাকচার,
তাতে কিন্তু অনেক প্রবলেম রয়েছে। এইভাবে সিবিআই যদি ইনকোয়ারি হয় তাতে খুব একটা ইনকোয়ারিতে কিছু লাভ হবে না এবং তদন্তভার সিবিআই দিয়ে কিছু লাভ নেই। এবং অধিকাংশ মানুষ কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছে যে সিবিআই যোগ্যতা খুব একটা বেশি নেই। যেখানে রাজ্য পুলিশ জয়নগরী মামলায় 62 দিনের মাথায় ট্রায়াল শেষ করে ফাঁসির আদেশ কোর্ট থেকে হয়ে গেছে। জঙ্গিপুরে একটা ধর্ষণ এবং খুনের মামলায় সেখানে একজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন হয়ে গেছে জঙ্গিপুর মহকুমা আদালতে 60 দিনের মধ্যে। সেখানে 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারছে না। শুধু তাই না, আপনি যদি দেখেন যে হাঁসখালি একটা ঘটনা ঘটেছিল, নাবালিকা এক তরুণীকে ধর্ষণ এবং খুনের মামলায়, সেটাও সিবিআই ইনকোয়ারি করছে। কি ইনকোয়ারি করছে ভগবানই জানে, কেউ জানে না। আজকে প্রায় 2 বছর হতে চললো। তো এই যদি কোনো সংস্থা বা কোনো এজেন্সির পারফরমেন্স হয়, তাকে ভারতবর্ষের সেরা বা দক্ষ এজেন্সি কোন যুক্তিতে বলা হয় আমার তো মাথায় ঢোকে না। আপনি যদি দেখেন যে লাস্ট 20 থেকে 25-30 বছরের মধ্যে যদি ট্র্যাক রেকর্ড বের করেন, কোনো কেস, আমি এরকম প্রচুর কেস বলতে পারি। রিজওয়ানুর রহমান, নন্দীগ্রাম গুলি চালনা, তাপসী মালিক যে সিঙ্গুরে মার্ডার হয়েছিল, এরকম প্রচুর কেস আছে। রবীন্দ্রনাথের নোবেল চুরি, একের পর এক আমি 2 ঘন্টা বলে যেতে পারি সিবিআইয়ের বিরুদ্ধে, যে কোনো কেস কিন্তু কিনারা করতে পারেনি। তো এই কেসও যেদিনকে নিয়েছিল আমি সেদিনকেই ধরে নিয়েছিলাম যে সিবিআই খুব একটা কিছু করতে পারবে বলে। সিবিআই শুধু লম্পজম্প, শুধু শোনা যাচ্ছিল যে এতজন অফিসার এসছেন, ওই অফিসার এসছেন, এই মেশিন নিয়ে এসছেন, 3D স্ক্যানার নিয়ে এসছেন, ওই স্ক্যানার নিয়ে এসছেন, কাজের কাজ যে কিছু হবে না সেটাই কিন্তু বোঝা যাচ্ছিল এবং সেটাই হয়েছে। এবং যেহেতু এই যে চার্জশিট দিতে পারছে না, তো বোঝা যাচ্ছে যে ওনারা হাওয়ায় অনেক কিছু কথা কোর্টে বলছিলেন, কিন্তু আলটিমেটলি তেমন কোনো কিন্তু অগ্রগতি, ওনারা ইনকোয়ারি তেমন কোনো কিছু তথ্য প্রমাণ ওনাদের বিরুদ্ধে পাননি। তো সেই কারণে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেননি। অভিযোগ প্রমাণ করা তো অনেক দূরের কথা, চার্জশিট পর্যন্ত দিতে পারেন, মানে এর থেকে হতাশাজনক বা লজ্জাজনক আমার মনে হয় কিছু হয় না। যেখানে একটা চার্জশিট পর্যন্ত 90 দিনের মধ্যে একটা সংস্থা দিতে পারছে না, তাকে কিছু মানুষ বলছেন ভারত সেরা। বিশেষ করে আমাদের রাজ্যের যিনি সিপিআইএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং রাজ্যের বিরোধী দল নেতা, সিবিআই প্রচন্ড ভক্ত ওনারা। ওনাদের ধারণা মনে হয় সিবিআই মৃত মানুষকেও জ্যান্ত করে দিতে পারে, এই ধরনের ক্ষমতা আছে। জানি না ওনারা কিভাবে সব কথায় প্রত্যেকটা জায়গায় আমি দেখি যে বলেন যে ভারতের সেরা এবং দক্ষ সংস্থা সিবিআই। আমার তো মাথায় ঢোকে না ওনাদের পারফরমেন্স দেখে। আলটিমেটলি আপনি কোনো কিছু কাজ যখন করেন, সে ক্রিকেটার হন, আপনি কোনো সায়েন্টিস্ট হন, কোনো ডক্টর হন, আপনি সেরা তখনই হবেন যখন আপনি পারফরমেন্স দেখাতে পারবেন। উইদাউট পারফরমেন্সে কেউ দক্ষ বা সেরা হয়ে যায় বলে আমার মনে হয় না। তো সিবিআইয়ের পারফরমেন্স যদি দেখা যায় তো ভারত সেরা বা দক্ষ সংস্থা এটা কখনোই বলা যায় না। তো এর মধ্যে আমি দেখতে পাচ্ছি বিজেপির একজন প্রবক্তা, যিনি আবার বলছেন যে এই জামিন পাওয়ার মূলে হচ্ছে রাজ্য সরকার দায়ী। কেন রাজ্য সরকার দায়ী? উনি একটা মানে হাসির একটা কাহিনী শোনাচ্ছেন, শুনলে হাসিও পেয়ে যায়। উনি বলছেন রাজ্য সরকার সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তের ক্লিয়ারেন্স দেয়নি। তো উনাকে আমার প্রশ্ন হচ্ছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে 2টো কেস চলছে, মানে 2টো ইনকোয়ারি সিবিআই করছে। এক হচ্ছে দুর্নীতি, একটা হচ্ছে আরজি করে প্রমাণ লোপাট বা এই ধরনের সংক্রান্ত। সন্দীপ ঘোষ কিন্তু দুর্নীতির মামলায় বেল পায়নি এখনো, ফলে উনি কিন্তু জেল থেকে এই মুহূর্তে বেরোবে না। উনি যদি দুর্নীতি মামলায় এবং যেটা উনি বলছেন যে রাজ্য সরকার ক্লিয়ারেন্স দেয়নি ইনকোয়ারির বা তদন্তের, সেটা হচ্ছে দুর্নীতি মামলায়। সেই মামলায় তো বেল হয়নি এখনো। তো সেই প্রসঙ্গে আর যেটা আরজিকর মামলা, এটার সঙ্গে রাজ্য সরকারের কোনো ক্লিয়ারেন্স দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক নেই। উনি বেল পেয়েছেন আরজিকর মামলায়। তো আমরা যেটা প্রসঙ্গটা বলছি সেটা আরজিকর মামলা, মানে এই যে খুন আর ধর্ষণের মামলার, সেইটাতে সন্দীপ ঘোষ বেল পেয়েছে। ওটাতে রাজ্য সরকারের কোনো ক্লিয়ারেন্স দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো ওটাতে কেন রাজ্য সরকারের কোনো ক্লিয়ারেন্স দরকারও নেই, আর সিবিআই চাইবেও না, রাজ্য সরকার দেওয়ার কোনো প্রয়োজনও নেই। তো বিজেপির নেতারা জানি না কোন দুনিয়া থেকে ওনারা উঠে আসেন, মাঝে মাঝে সব আজগুবি কাহিনী বলেন। ভাই, সন্দীপ ঘোষের বিরুদ্ধে 2টো মামলা চলছে, মানে 2টো ইনকোয়ারি চলছে। একটা হচ্ছে দুর্নীতির, একটা হচ্ছে আরজি করের এই তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাট এই ধরনের। তো উনি এই প্রমাণ লোপাট এবং এই ধর্ষণের এবং খুনের মামলায় যেটা অ্যারেস্ট, সেটার উনি বেল পেয়ে গেছেন। দুর্নীতি মামলায় কিন্তু উনি বেল পাননি। ফলে অনেকে যদি ধারণা যে উনি এই মুহূর্তে জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাও কিন্তু বেরোতে পারবেন না, কারণ দুর্নীতি মামলায় যে উনি জেলে রয়েছেন তার কিন্তু বেল হয়নি। এবং সেটার তদন্ত বা এনওসি যেটা হয় সেটা রাজ্য সরকার দেয়নি, এটা ঠিক। যে মামলাটাতে উনি বেল পেয়ে গেলেন সেটাতে রাজ্য সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু বিজেপি নেতারা
মানুষকে বোকা বানানোর জন্য, বা ধরে নিয়েছেন যে মনে হয় মানুষ সব অশিক্ষিত, সবাই ওনার কথাই বুঝে যাবেন। তো বলছেন যে রাজ্য সরকার এনওসি দেয়নি। আরে ভাই, রাজ্য সরকার এনওসি দেবে দুর্নীতি মামলায়, সেই মামলায় তো বেল হয়নি। তো সেই মামলার সঙ্গে আপনি এখন কেন বলছেন যে রাজ্য সরকারের জন্য বেল হয়নি? যদি ওই মামলাটাতে এই এনওসি না দেওয়ার জন্য ওনার বেল হয়ে যায়, তখন সেটা রাজ্য সরকারের গাফিলতি বা রাজ্য সরকারকে দোষারোপ নিশ্চয় করা যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি রাজ্য সরকার সময় ওখানে এনওসি না দেয় এবং সিবিআই ইনকোয়ারি না এগোতে পারে, তার বেসিসে যদি দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের জামিন হয়ে যায়, সেটা রাজ্য সরকারের উপর দায় বর্তাবে যে রাজ্য সরকার কেন এনওসি দেয়নি ইনকোয়ারি বা তদন্তের জন্য। কিন্তু যেটা আরজিকর মামলায়, যেটা সন্দীপ ঘোষ জামিন পেলেন, মানে ধর্ষণ এবং খুনের মামলায়, এই মামলায় তো রাজ্য সরকারের এনওসি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সিবিআই চাইবেও না, আর রাজ্য সরকারের দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটা তো সম্পূর্ণ আলাদা কেস। তো এই মামলাটাতে সিবিআই কেন চার্জশিট দিতে পারলো না? এটার সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই। তো এক্ষেত্রে সিবিআই যে চরম ব্যর্থ, এটা কিন্তু আরেকবার প্রমাণিত হলো। আমি কয়েকদিন আগেই একটা ভিডিও বানিয়েছিলাম যে রাজ্য সরকারের পুলিশের থেকে, মানে রাজ্য পুলিশের থেকে সিবিআই থেকে কি রাজ্য পুলিশ বেশি যোগ্য? তো অনেকে কমেন্ট করেছেন যে ফালতু কথা, বাজে কথা। তো আমাদের কথা হচ্ছে যে আমরা কে যোগ্য কে অযোগ্য সেটা বিচার করার, আমরা মেন্টালি যদি ভেবে নিই যে এই যোগ্য ওই অযোগ্য, তা নয়। কার কেমন পারফরমেন্স, আপনি পুলিশের পারফরমেন্স দেখুন। হ্যাঁ, পুলিশ, রাজ্য পুলিশের বিরুদ্ধেও অনেক অভিযোগ আমাদেরও আছে, অনেক ক্ষেত্রে ওনারা ব্যর্থ, অনেক ক্ষেত্রে দেখা যায় খুবই গাফিলতি করেছে, এটা অস্বীকার করে লাভ নেই। তার জন্য সমালোচনা রাজ্য পুলিশের অবশ্যই প্রাপ্য। কিন্তু সিবিআই কে আপনি তার পারফরমেন্স দেখুন, একটা কেস সিবিআই ক্লিয়ার করতে পারেনি, একটা দোষীকে আজ পর্যন্ত সাব্যস্ত করতে পারেনি, তাকে আপনি কিভাবে বলে দিচ্ছেন যে তারা যোগ্য? তো দেখা যাক এই কেস, আরজিকর কেস যেভাবে এগোচ্ছে, এতে আলটিমেটলি আমার মনে হয় শেষ পর্যন্ত যে আরজিকরের নির্যাতিতা তরুণী চিকিৎসক যিনি ধর্ষণ এবং খুনে হয়েছেন, আমরা সবাই চাই তার দোষীদের কঠোরতম শাস্তি হোক, কিন্তু শেষ পর্যন্ত এই সিবিআই দিতে পারবে বলে আমার তো কমসে কম ভরসা নেই। মানে ভরসা পর্ব উঠেও যাচ্ছে এবং সাধারণ মানুষেরও ধীরে ধীরে ভরসা উঠে যাবে। এবং অনেকে আবার বলছেন যে 4 দিন পরে সিবিআই কেস পেয়েছে, তার মধ্যে প্রমাণ লোপাট হয়ে গেছে। আরে ভাই, যদি 4 দিন, সিবিআই প্রচুর কেস পেয়েছে যেটা 4 বছর, 2 বছর, 1 বছর পরে সিবিআই কেস পেয়েছে, তারপরেও সে তদন্ত সম্পূর্ণ করেছে, দোষীদের শাস্তি দিতে পেরেছে। খুব কম রেয়ার কেস আছে, আমার তো কমসে কম মনে পড়ছে না যেখানে সিবিআই 4 দিনের মাথায় কোনো কেস পেয়েছে। আপনি যদি দেখেন দুর্নীতির যতগুলো কেস পশ্চিমবঙ্গে চলছে, কোনোটা কিন্তু 4 দিন 5 দিনের মাথায় সিবিআই পায়নি, অনেক দেরি করে পেয়েছে। এটাই স্বাভাবিক। যখন সন্দেহ হবে যে রাজ্য পুলিশ ইনকোয়ারিকে ধামাচাপা দিচ্ছে বা ঠিক মতো করছে না, তখনই কেসটা সিবিআইকে যাবে। ভারতবর্ষে আইন অনুযায়ী ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট ডিরেক্ট কখনো সিবিআই সঙ্গে সঙ্গে ইনকোয়ারি করতে পারে না। প্রথমে লোকাল পুলিশ ইনকোয়ারি করবে, সেখানে যদি কারোর সন্দেহ হয়, মানে কোর্ট বা রাজ্য সরকারে যার হতে পারে, তো তিনি তখন সিবিআইকে কেসটাকে হ্যান্ড ওভার করবেন। এটাই স্বাভাবিক নিয়ম। কখনো 4 দিনের মাথায় সিবিআই কোনো কেস পেয়েছে ভারতবর্ষে, আমি পশ্চিমবঙ্গ বলছি, গোটা ভারতবর্ষে আমার তো কমসে কম আজ পর্যন্ত মনে পড়ছে না। তো তারপরে যারা বলছেন যে সিবিআই 4 দিনের পরে কেস পেয়েছে, আরে ভাই, সিবিআই কি 4 সেকেন্ডের মধ্যে কেস পেতো? এটা তো কখনো সংবিধান নেই এই ধরনের প্রভিশন যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সিবিআই প্রথমে ইনকোয়ারি করবে, তারপরে পুলিশ ইনকোয়ারি করবে। কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী স্টেট সাবজেক্ট ল অ্যান্ড অর্ডার, তো সেক্ষেত্রে প্রথমে লোকাল পুলিশ মানে রাজ্য পুলিশই ইনকোয়ারিটা শুরু করবে। রাজ্য পুলিশের উপর অনাস্থা তৈরি হলে, সেটা কোর্টের হতে পারে, রাজ্য সরকারের হতে পারে, জনগণের হতে পারে, যদি বিভিন্ন জনগণ আন্দোলন করেন, তখন সেই কেসটাকে সিবিআইকে হ্যান্ড ওভার করা হয়। তো 4 দিন আমার মনে হয় খুব দ্রুত কেসটা সিবিআই পেয়েছিল, কিন্তু তেমন আজ পর্যন্ত কিন্তু বিশাল কিছু তীর মেরে দিয়েছে সিবিআই, এটা কিন্তু বলা যাবে না। এবং আলটিমেটলি আমার মনে হয় যেভাবে ইনকোয়ারি চলছে বা যেভাবে আমরা বিভিন্ন ধরনের অভিযোগ শুনতে পাচ্ছিলাম, যে এতে বিভিন্ন কাহিনী শুনতে পাচ্ছিলাম হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বা ইউটিউবে, সেগুলো কিন্তু ধীরে ধীরে মনে হচ্ছে যে ওগুলো সব ফলসই ছিল, প্রপাগান্ডা ছিল। আলটিমেটলি কিন্তু এই যেভাবে সিবিআই ইনকোয়ারি হচ্ছে, নির্যাতিতার যে পরিবার, তারা কিন্তু খুব একটা জাস্টিস পাবে বলে তো আমার মনে হচ্ছে না। যদিও ওনারা সংবাদ মাধ্যমে জানিয়েছেনও যে সিবিআইয়ের প্রতিও ওনাদের খুব একটা ভরসা আর নেই। দেখা যাক আগামী দিনে সিবিআই কি করেন, বা এখন যে মুখ্য অভিযুক্ত সঞ্জয় রায়, যিনি গ্রেপ্তার হয়ে রয়েছেন, ওনাকে কত দ্রুত শাস্তি দেওয়াতে পারেন, সেটাই আমাদের দেখার, এবং আমরা তার জন্য নিশ্চয়ই অপেক্ষা করব। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।